এটা কোনো সাধারণ জমিদার বাড়ি নয়, এটা ছিল এমন এক রাজার আবাস যার ক্ষমতার ছায়া এই পুরো অঞ্চলের মানুষের উপর ভয়ের মতো নেমে এসেছিল। জোর জুলুম আর কঠোর খাজনা আদায়ে একসময় সাধারণ মানুষ হয়ে পড়েছিল এই ক্ষমতার কাছে নিঃশব্দ বন্দী। কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় থেমে থাকে না। 1947 সালের এক গভীর রাতে সব রাজকীয় গৌরব পেছনে ফেলে, ধন সম্পদ ছেড়ে গহনা মাটির নিচে পুঁতে জীবন বাঁচাতে পালিয়ে যায় সেই ক্ষমতাশালী রাজ পরিবার। প্রশ্ন থেকে যায়, কি এমন ঘটেছিল যে রাজত্ব কাঁপিয়ে দেওয়া সেই ক্ষমতা এক রাতেই পরিণত হলো নিঃশব্দ পলায়নে? আর সময়ের সাথে সাথে কিভাবে এই রাজবাড়ি ইতিহাসের পাতা পেরিয়ে হয়ে উঠল এক নীরব ভুতুড়ে স্মৃতিচিহ্ন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পাকুটিয়া জমিদার বাড়ির সেই ভয়ঙ্কর সময়ের চাপা পড়ে থাকা গল্প। চোখের সামনে ভেসে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবস্থিত বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় পাকুটিয়া নামের এক পুরনো জনপদের বুকে। একসময় এই এলাকার পাশ দিয়েই প্রবাহিত ছিল প্রমত্ত ধলেশ্বরী নদী। আজ নদী সরে গেছে, কিন্তু নদী কেন্দ্রিক বাণিজ্য আর যোগাযোগই একদিন পাকুটিয়াকে পরিণত করেছিল এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে। টাঙ্গাইল সদর থেকে প্রায় 35 কিলোমিটার দক্ষিণে নিরিবিলি গ্রাম বাংলার মাঝে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি যেন আজও অতীতের প্রভাবশালী উপস্থিতি জানান দেয়। ইংরেজ শাসনামলের শেষ ভাগে পশ্চিমবঙ্গের তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতা থেকে এই এলাকায় এসে উপস্থিত হন রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের এক ধনাঢ্য ব্যবসায়ী। কলকাতার সঙ্গে নাগরপুরের ছিল নৌপথে সরাসরি যোগাযোগ। মেল স্টিমার, মালবাহী ও যাত্রীবাহী স্টিমার চলাচল করত এই ধলেশ্বরী নদী পথেই। এই বাণিজ্যিক সুযোগকে কাজে লাগিয়েই 19বিংশ শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ সাহা মণ্ডল পাকুটিয়ায় জমিদারি প্রথার সূচনা করেন। ক্রমেই তিনি হয়ে ওঠেন এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। 1915 সাল প্রায় 15 একর বিস্তৃত বিশাল এলাকা জুড়ে একই নকশায় পাশাপাশি নির্মাণ করা হয় 3টি সুবিশাল অট্টালিকা বা প্যালেস। এই 3টি ভবন নির্মিত হয় 3 ভাইয়ের নামে। 15 এপ্রিল 1915 সালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। সেই সময় থেকেই এই জমিদার বাড়ি পরিচিতি পায় 3 মহলা অথবা 3 তরফ নামে। এছাড়াও স্থানীয়ভাবে এর আরেকটা নাম ছিল পাকুটিয়া সাতানি জমিদার বাড়ি। একটা সময় এই দেশ হিন্দুদের দখলে ছিল, কিন্তু সেই শাসন আমলের আড়ালে লুকিয়ে ছিল এক অদৃশ্য বৈষম্যতার গল্প। হিন্দুরা সব ক্ষেত্রে ক্ষমতার দাপট দেখালেও মুসলিমরা তখন ছিল সমাজের নিচু স্তরে বন্দী, অবহেলিত, দমিত এবং অদৃশ্যের মতো চুপচাপ। পাকুটিয়ার জমিদাররা হিন্দু সম্প্রদায়ের ছিলেন। তাদের ক্ষমতার ছায় মানুষকে ভয় ও আতঙ্কে আবদ্ধ করা হতো। সম্পদের অভাব ছিল না, তবুও জোর করে খাজনা আদায় করা হতো নিরীহ মানুষদের কাছ থেকে। যারা হুকুম অমান্য করত তাদের জন্য অপেক্ষা করত লাঠিয়াল বাহিনীর ভয়াবহ শাস্তি। জমিদাররা কি হিন্দু ছিল না মুসলিম ছিল? হিন্দু ছিল। হিন্দু ছিল না? তার একটু অত্যাচার ছিল, মুসলমান কোনো ইন্ডিয়া আসতে দিত না। বিষয়টা বুঝতে পারলাম না। মুসলমান আসতে দিত না ইন্ডিয়া। মানে জমিদার বাড়ির সামনে দিয়ে মানে কোনো মুসলমান আসতে পারতো না? না। এখন তো আপনি অবাধে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, জমিদার এ জায়গায় ছিল তখন আসতে পারতেন না? কে পারতো না? কেউ পারতো না? না, তাদের ক্ষমতা তাদের উঠাইছে। তিনি কি মানুষকে অত্যাচার করতেন? কিন্তু মানুষ তাকে মুসলমান দেখতে পারে। যে জমিদার যে ছিল তার নাকি একটা বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী। সেই লাঠিয়াল বাহিনী দিয়ে নাকি মানুষ অত্যাচার করতেন। হিন্দুরা তো তাই করে, হিন্দুরা তো তাই করে। আর মুসলমান কি দেখতে পারে? এখন তো দেখতে পারে না। এখনো পারলে মুসলমান মারি হেলতে পারছে। চায়না সীমান্ত, ইন্ডিয়ার সীমান্ত মুসলমান যাওয়ার কি ভালো কথা হয়? 1947 সাল দেশভাগের অস্থির সময়। চারপাশে তখন ভয়, অনিশ্চয়তা আর অবিশ্বাসের বাতাস।
এই অঞ্চলের হিন্দু পরিবারগুলো প্রচন্ড আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করে। কিন্তু পাকুটিয়ার এই জমিদার পরিবারকে ঘিরে ভয়ের কারণ ছিল শুধু ধর্মীয় নয়, ছিল বছরের পর বছর জমে ওঠা সাধারণ মানুষের ক্ষোভ। কঠোর খাজনা আদায়, জোর জুলুম আর ক্ষমতার দাপটে একসময় স্থানীয় জনতার মনে জন্ম নেয় নীরব কিন্তু ভয়ঙ্কর এক বিদ্বেষ। জমিদারদের জোর জুলুম, অত্যাচার, সাধারণ মানুষ যখন অতিষ্ঠ, ঠিক এমন সময় যখন পাকিস্তানি সরকারের জমিদারি প্রথা বিলুপ্তির ঘোষণা দেয়, জমিদারদের মনে দেখা দেয় বিদ্রোহ, লুটপাট আর আক্রমণের শঙ্কা। এই বিশাল অট্টালিকা যা একদিন ছিল ক্ষমতার প্রতীক, এক রাতেই হয়ে ওঠে ভয়ের কারণ। জীবন বাঁচানোই তখন হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাস্তবতা। লোকচক্ষুর আড়ালে রাতের গভীর অন্ধকারে রাজকীয় গৌরব আর বিপুল সম্পদ সবকিছু ফেলে এই জমিদার পরিবার পালিয়ে যায় কলকাতার পথে। পাকিস্তান হইল, হিন্দুস্তান থেকে যখন পাকিস্তান হইল, তোর পাকিস্তান তো মুসলমান, তখন দেখলে এই দেশটা অত্যাচার হবে, তো আস্তে আস্তে সব পলাইল, পাকিস্তান কালানি পলাইল। আবার যখন এই দেশটা বাংলাদেশ হইল, তখন তো দেখলো যে আর হিন্দুর কথা মানব না, হিন্দুরা সব যা ছিল সব পলাইছে। এখন যারা আছে বর্তমানে এই দেশে তারা এনে ব্যাক করে, তো এখানে কোনো কিছু নিতে দেয় না, যা কিছু আছে কিছু নিতে দেয় না, খালি পাতা পাতা করতে পারে, জাবা করে ঘুরতে পারে, ডালপালা গাছ গাছালি নিতে দিব না, কিছু নিতে দিব না। পুলিশ এসে পড়ে, কিছু করলে পুলিশ এসে পড়ে, কিছু নিতে পারবে না, সরকারি হয়ে গেছে। দেশভাগের পর হিন্দু শাসন চলে যাওয়ায় তারা বুঝতে পারে এই দেশে থাকা তাদের জন্য বিপজ্জনক, কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর উপর চালানো জুলুম ও অত্যাচারের কারণে যে কোনো সময় রাগের প্রতিশোধ হতে পারে। তাই তারা এক এক করে তাদের জমানো সোনা, গহনা, টাকা পয়সা কলকাতায় পাঠাতে শুরু করে। জমিদাররা যখন এই জায়গায় ছিল, যখন তারা পলিয়ে গেল, তাদের যে সোনা দানা গয়না সেগুলোকে তারা নিয়ে গেছিল না রেখেছিল, জানেন? তাই একে একে তারা পাস করছে, এরা একে একে পাস করছিল, একে একে হয়তো গাড়ি গড়া তো লোক আমার কাছে বর্ষা গেলে দিবে, এরকম একে একে পাস করছে, বুঝে বলতে একে একে পাস করছি। কেমন আজকে নিলাম কর্তরি, আবার কত পরে নিলাম, এমনি এমনি কয় আর গোছা তার চলে গেছে। কিন্তু এই পাকুটিয়া জমিদারদের সম্পদের পরিমাণ এতই ছিল যে সীমিত সময়ে সব সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। লোকমুখে আজও শোনা যায় পলায়নের আগে এই বাড়ির আঙিনায় কোথাও স্বর্ণলঙ্কার আর মূল্যবান গহনা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, কিন্তু শত বছর পেরিয়ে গেলেও সেই ধন ভাণ্ডারের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। রয়ে গেছে শুধু এক নিঃশব্দ জমিদার বাড়ি আর ইতিহাসের বুকে গভীর চাপা পড়ে থাকা পাকুটিয়া জমিদার বাড়ির কুয়া, আজ পরিত্যক্ত, নিঃসঙ্গ আর নির্চুপ। কিন্তু একটা সময় এই কুয়াতে রাজ পরিবারের সদস্যরা নিয়ম মেনে গোসল করতেন, যেখানে জল শুধু প্রয়োজন নয়, ছিল আভিজাত্য আর ক্ষমতার অংশ। সময় বদলেছে, জমিদারদের ক্ষমতা যেমন ইতিহাস হয়ে গেছে, তেমনি এই কুয়াও হারিয়েছে তার গুরুত্ব। সাইডে বাজারের পাশে নীরবে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির, এক সময়ের পূজা মণ্ডপ। এক সময় শরৎ এলেই কলকাতা থেকে আসতেন নামকরা কারিগররা, তাদের হাতের ছোঁয়ায় গড়ে উঠত দেবী দুর্গার প্রতিমা। দিকে তাকিয়ে দেখেন সবগুলো প্রায় ধ্বংসের দিকে। এই ভাঙা দেয়ালের মন্দিরে এখন আর পূজা হয় না, জ্বলে ওঠে না কোনো দ্বীপ, কারণ যে হাতে একদিন আলো জ্বলতো সেই ক্ষমতার হাত আজ আর নেই। ডাকের শব্দ থেমে গেছে বহু আগেই, রাজকীয় প্রভাবের সাথে সাথে নীরবে হারিয়ে গেছে উৎসব। এক সময় যে মন্দির ছিল ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক, আজ তা শুধু স্মৃতির ভার বহন করে। ক্ষমতা পতনের সাথে সাথে নিস্তব্ধ হয়ে গেছে প্রার্থনাও, নীরব হয়ে গেছে বিশ্বাসের আঙিনা। এখন এখানে দাঁড়িয়ে আছে শুধু ভাঙা দেয়াল আর শূন্যতা, যেন সময় নিজেই সাক্ষ্য দিচ্ছে কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়। তিন ভাই যখন নিজেদের জন্য গড়ে তুললেন এই রাজকীয় প্যালেসগুলো, তখন শুধু ক্ষমতা নয়, শিক্ষার জন্য রেখে গেলেন এক গুরুত্বপূর্ণ অবদান। 1916 সালে তারা তাদের পিতা বৃন্দাবন চন্দ্র মণ্ডল এবং কাকা রাধা গোবিন্দ মণ্ডলের যৌথ নামে প্রতিষ্ঠা করেন বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, যা আজ আমাদের সবার কাছে পরিচিত BCRG স্কুল নামে।
সময় গড়িয়ে আসে 1947 সাল। দেশভাগের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয় জমিদারি প্রথা। সরকার অধিগ্রহণ করে নেয় জমিদারদের সকল সম্পত্তি। ক্ষমতার কেন্দ্র বদলে যায়, আর জমিদার বাড়ির রাজকীয় জীবন পরিণত হয় ইতিহাসে। এরপর 1967 সালে এই পাকটিয়া জমিদার বাড়ির মধ্যে প্রতিষ্ঠা করা হয় BCRG ডিগ্রি কলেজ, যা আজও নাগরপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।